তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের বিষয়, রাজনীতি কি তাহলে নতুন কোনো বাঁক নিয়েছে কিনা। আলোচক হিসেবে আমাদের সাথে আছেন শাহেদ আলম, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। শাহেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শাহেদ ভাই, আপনার থেকে আলোচনা শুরু করতে চাই। আসলে বেশ কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান ধরনের প্রশ্ন এবং যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জুলাইয়ে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যে একজন আরেকজনকে যে এক দল আরেক দলকে যে কাদা ছড়াছড়ি, সব মিলিয়ে কিছুটা ঘোলাটে পরিস্থিতি। আসলে রাজনীতিতে কি তাহলে নতুন কোনো বাঁক নিচ্ছে কিনা? জোট বা নতুন জোট, পুরনো জোট ভাঙা, এই যে নানান সমীকরণ চলছে, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে অনেক। আমরা ইতিহাসের খুব বড় একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বলে আমার বিশ্লেষণ। সন্ধিক্ষণটা কি? সেটি হলো, আমরা যখন কথা বলছি তখন বাংলাদেশের রাজনীতির বলা চলে অভিভাবক এবং অনেকখানি বাংলাদেশের যে ঐক্য এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের জীবনকাঠি বেগম খালেদা জিয়া, ওনার ব্যক্তিগত অর্জন, সরকার পরিচালনার অর্জন নিয়ে যেসব রাজনৈতিক সমালোচনা বিরোধিতা আছে, এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ। কিন্তু ব্যক্তি খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, কবি ইমতিয়াজ মাহমুদ একটা কথা লিখেছেন, সম্ভবত শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যত রাষ্ট্রনায়ক এসেছেন, একমাত্র বেগম জিয়াই একমাত্র ব্যক্তি যার নামের আগে স্বৈরশাসক শব্দটা আসেনি, কিংবা জনগণ এটাকে ক্ষোভের জায়গা থেকেও তাকে বলে না। স্টিল নাও 5 তারিখের আগে, 5 তারিখের পরে তার যেসব বক্তব্য শোনার সুযোগ হয়েছে আমাদের, অনবরতভাবে তিনি বলে এসেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা ধ্বংসের রাজনীতি চাই না। সেটা শেখ হাসিনা যখন ছিল তখনও বলছে, এখনও বলছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের অভিভাবক হিসেবে তার যে মর্যাদা, এবং সেখানে বিএনপির রাজনীতিরও অনেকখানি যে ভাব, গাম্ভীর্য এবং গ্রহণযোগ্যতা, এটা নির্ভরশীল। তো সেই মানুষটি যখন হাসপাতালে জীবন মৃত্যুর অনেকখানি সন্ধিক্ষণে, আমি শেষ খবর পর্যন্ত এভার কেয়ারে খবর নিয়েছি তার নিকটজনের কাছ থেকে, যে তার এক্সট্রা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। এটাকে বলে ইনটিউবেশন, যেটাকে অনেকেই বলছেন যে তাকে আইসিইউতে তিনি আগে থেকেও ছিলেন, তাকে অল্প অক্সিজেন দেওয়া হচ্ছিল, এখন সেটা বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। সম্ভবত অক্সিজেনের ফ্লোটা তিনি বডি থেকে যতটা নিতে পারছিলেন, সেটার মাত্রাটাও কমে গিয়েছে। তার মানে আমি যদি ধরি, আমরা সবাই দোয়া করছি, বাংলাদেশ দোয়া করছে তিনি ফিরে আসবেন, কিন্তু এই অবস্থায় তার অনুপস্থিতি বাংলাদেশের রাজনীতির যে কত বড় শূন্যতা তৈরি করবে, সেইটা ভেবে আমি আতঙ্কিত। প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান তিনি দেশে নেই। বেগম খালেদা জিয়াকে যদি আমরা হারিয়ে ফেলি, বিএনপির রাজনীতি কোন জায়গায় যেয়ে দাঁড়াবে, এবং এই সামগ্রিকভাবে যেই সব নির্বাচন কেন্দ্রিক সংশয় মানুষের যে আছে, নানান রকম ডিপ স্টেট, -2 ফর্মুলা, প্রতিপক্ষ যাদের সাথে তারা ঐক্যবদ্ধ রাজনীতি করেছে তাদের হুঙ্কার, বাংলাদেশে গড়ে প্রতি মাসে বির্জন করে হত্যাকাণ্ড, ঢাকা শহরে মব তন্ত্র কায়েম করা, হুঙ্কার দেওয়া রাজনৈতিক দলের তরফ থেকে যে না চট্টগ্রাম আমি অঘোষিত সূর্য দেবতা, অস্ত্র নিয়ে নির্বাচনী প্রতিপক্ষকে গুলি করার যে প্রবণতা, নির্দিষ্ট প্রতীকে না ভোট দিলে কুপিয়ে মেরে ফেলা হবে, আমরা এই যে রাজনীতির মধ্যে পড়ে গিয়েছি এবং নির্বাচন কেন্দ্রিক যে সংশয়, এই সবগুলো ডাবল রূপে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে বেগম জিয়ার অনুপস্থিতিতে। তারেক রহমান যেই কারণেই হোক দেশের মাটিতে নেই, তার অনুপস্থিতি সেইটাকে এই যে একটা গহ্বরে আমরা পড়তে যাচ্ছি কিংবা যেতে পারি, তার শূন্যতায়, সেইটাকে আমি বলছি রাজনীতির সন্ধিক্ষণ। সেই সন্ধিক্ষণে
আপনি যে প্রশ্ন করেছেন যে রাজনীতি কি নতুন দিকে বাঁক নিচ্ছে কিনা, নিতে পারে কিনা, আমি খুব বেশি স্পেকুলেশন করতে চাই না, হাইপোথেটিক্যাল জায়গা থেকেও আলোচনা করতে চাই না, কিন্তু আমরা যে একটা নতুন পরিস্থিতির মুখোমুখি হব এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। এবং এই নতুন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো কিভাবে বাংলাদেশের পক্ষে থেকে পরিস্থিতি সামাল দেবে এবং বাংলাদেশ সবার আগে ক্ষমতায় যাওয়ার প্রশ্ন পরে ব্যক্তি স্বার্থ পরে দেশকে কিভাবে আমি ঠিক রাখবো এবং আমাদের যে সুশৃঙ্খল রাজনীতি, সহযোগিতার রাজনীতি, এটা কিভাবে অব্যাহত রাখবো। রাজনৈতিক বিরোধিতা থাকবে একে অপরের, কিন্তু আমরা যেই আশায় 5 তারিখের পরিবর্তন চেয়েছিলাম হয়েছে, নতুন রাজনীতি, নতুন ধরনের রাজনীতি, নতুন ফ্যাসিবাদ যেন তৈরি না হয়, নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, মানুষের বা ভোটাধিকার প্রয়োগের যে গণতান্ত্রিক অধিকার সেই সব জায়গাগুলো যেন নিষ্কলুষ থাকে, সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এবং দায়বদ্ধতার জায়গা যদি তারা প্র্যাকটিস না করে, সত্যিকার অর্থেই আমি শঙ্কিত যে আমরা খুব বড় গহ্বরে পড়তে যাব। আপনি তো রাজনীতিকে দেশের বাইরে থাকতেও খুব ক্লোজলি অবজার্ভ করেছেন, আমরা দেখেছি। আপনি কথা বলবার চেষ্টা করেছেন, যখন বাংলাদেশের কেউ কথা বলতে পারেনি তখনও আপনি বিদেশে থেকে নানান ধরনের কথা বলতেন। অনেকে এগুলোকে হাইপোথেটিক্যাল, অনেকে ক্লাসিক্যাল, নানানভাবে রং দিত। কিন্তু বর্তমান বাস্তবতায় আপনার কি মনে হয় যে এই যে একটু ভালনারেবল সিচুয়েশন, এই সিচুয়েশনে কোনো একটি পক্ষ এটিকে আরও যাতে ভালনারেবল করা যায় এরকম কোনো কলকাঠি নাড়ছে কিনা আপনার কাছে মনে হয় কিনা, এবং যারা নাড়ছে তারা কি খুবই আমাদের কাছাকাছি অবস্থান করছে কিনা? দেখুন, এটা এমন একটা প্রশ্ন যেই প্রশ্নের উত্তর আমরা সবাই জানি, তবু আপনি যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন আমি একটু অঙ্ক দিয়ে বুঝাই। এইটা সত্য যে বর্তমান যে পরিস্থিতি, ভালনারেবল পরিস্থিতি, এই পরিস্থিতি যেন লিঙ্গার করে সেটার জন্য অনেকগুলো পক্ষ একজোট হয়ে গিয়েছে। লিঙ্গার করে অনেকগুলো পক্ষ একজোট হয়ে গেছে কিভাবে? বর্তমানের যে সরকার ব্যবস্থা চলছে, এই সরকার ব্যবস্থা কোনভাবে চলছে, কারা পরিচালনা করছে, মন্ত্রিপরিষদ কিংবা ক্যাবিনেট, মিনি ক্যাবিনেটে যেটা ডিসিশন নিচ্ছে সেখানে কাদের আধিপত্য বেশি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসনে কাদের সংখ্যাগরিষ্ঠ বেশি, কে তাদের ইচ্ছামতো ডিসি নিয়োগ দিচ্ছে, প্রশাসন নিজের কবজায় নিচ্ছে, সেটা নিয়ে কথাও বলছে উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা। তাদের কাছে এটি বাংলাদেশ অভ্যুদয়ের পর প্রথম কর্তৃত্বের বাংলাদেশ তারা পেয়েছে, যেটার সরাসরি দায় তাদের নিতে হচ্ছে না। ডক্টর ইউনূস যেহেতু নিজে রাজনীতি বুঝে না এবং খুব বেশি ওয়াকিফল না রাষ্ট্র কীভাবে চলে, সুতরাং তার এই দুর্বল এবং আমি বলবো অযোগ্য নেতৃত্বের সুযোগে যারা এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার দরকার তারা ঠিকই নিয়ে রেখেছে। সুতরাং এই নিয়ন্ত্রণটা হাতছাড়া হয়ে যাক একটা নির্বাচনের মধ্য দিয়ে, যে আজকে প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ করছে তার নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাক, সে চাইবে না। সুতরাং এবং সরাসরি দোষ তাকে নিতেও হচ্ছে না, এটা একটা মানে সোনায় সোহাগা একটা পরিস্থিতি। তো সেই সোনায় সোহাগা পরিস্থিতিকে এড়াতে চায় যদি নির্বাচন হয়ে তারপরের দিন তারা ছাগলের 3 নাম্বার বাচ্চাতে পরিণত হয়, প্রথম পক্ষ। দ্বিতীয় পক্ষ সারা জীবন চেষ্টা করেছে যে গত 17 বছর ধরে কিভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, বিশেষত বড় দল বিএনপি, তাকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা যায়। আমার স্পষ্ট কানে বাজে এখনও 2014 সালের নির্বাচনের পরে যেদিন বিএনপি এই নির্বাচন বয়কট করলো, হাসানুল হক ইনু এবং অন্যরা যখন গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন করলো, তখন এনটিভির ক্যামেরা দিয়ে ওইটা জানতো না যে এটা অন এয়ার হচ্ছে, কিন্তু লাইভ এই শব্দটা এসেছিল যে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা গেছে, ওরা যে নির্বাচনে আসেনি, এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে, এই ধরনের একটি কথা। সুতরাং এই নির্বাচন প্রক্রিয়া থেকে বিএনপিকে বাইরে রাখা এবং বিএনপি যেন কোনোভাবে সরকার পরিচালনা না করতে পারে, সেটার জন্য যারা 17টা বছর চেষ্টা করেছে তারাও এখন কেন চাইবে যে না বিএনপি নতুন সরকার ব্যবস্থাপনা ভোটের মাধ্যমে এসে তার রাষ্ট্র পরিচালনা করবে। এবং এই ক্যাচাল আজকে আপনি রাস্তাঘাটে ঘুরেন, আমি নিজেই ভাইব পাই, কেউ কেউ বলতে শুরু করেছেন আগে যেটা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভলি দেখা হতো, এখন পার্সোনালি অনেকেই বলতে শুরু করেছেন যে এই শহরে প্রতি মাসে 20টা মানুষ মরে। আমার তো বলতেই হবে আমি আগে ভালো ছিলাম। আগে ভালো ছিলাম বললে ক্রেডিটটা যেই রাজনৈতিক দলের কাছে যায় তারা তো আরও চাইবে মানুষ এটা আরও বলুক যে আমরা আগে ভালো ছিলাম। সুতরাং পরিস্থিতিকে যত ঘোলাটো করা যায়, যত কেওয়াসপূর্ণ করা যায়, তারাও তো চাইবে না যে এই অবস্থার পরিত্রাণ।
দোনো পক্ষ এক হয়ে গিয়েছে। যারা একে অপরের লুঙ্গির নিচে রাজনীতি করত, ছায়াতলের রাজনীতি করত, এই দুই রাজনৈতিক পক্ষের উদ্দেশ্য, চাওয়া পাওয়া এক জায়গায় বিন্দুতে এসে মিলিত হয়েছে। কখন? যখন বেগম জিয়া মৃত্যুর সন্ধিক্ষণে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, এরকম একটা পরিস্থিতি। জি, শাহিদ ভাই আপনার কাছে আবারও শুনবো। রাশেদ খান, আপনার কাছে একটু শুনতে চাচ্ছি। শাহিদ ভাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন যে দুটি পক্ষ মিলেছে, এখানে আর কোনো পক্ষ আছে কিনা, একটি প্রশ্ন এখান থেকে আপনার কাছ থেকে শুরু করতে চাই যে আরও কোনো পক্ষ আছে কিনা। দুটি পক্ষের সিদ্ধান্ত কাছাকাছি এবং তারা এই ঘোলাটে পরিস্থিতির আরেকটু লিঙ্গার হোক, আরেকটু মানে সময়ের সাথে কম্পেয়ার করা যায় যে এই সময়টা আগের সময়ের চেয়ে ভালো সময় বা বাজে সময়, হ্যাঁ, এরকম একটা কি বলে তুলনামূলক জায়গায় নেওয়ার চেষ্টা করছে এই দুইটি পক্ষ এক জায়গায়। কিন্তু আরও একটি পক্ষের নাম শোনা যাচ্ছে, কারা তারা? আপনি তো একেবারে মাঠের রাজনীতি করছেন, শাহিদ ভাই তো রাজনীতিক না। শাহিদ ভাই হয়তো দূর থেকে দেখছেন, আপনি কাছ থেকে আরও দেখবার সুযোগ আছে আপনার। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। শাহিদ আলম ভাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। তিনিও বাংলাদেশে এসেছেন এবং আমি চাই যে তিনি বাংলাদেশে থাকুক, থেকে মানুষের জন্য কাজ করুক, কথা বলুক। এখানে আমরা তিনটা পক্ষ আছি, আপনি উপস্থাপক নিরপেক্ষ জায়গায়, ভাই রাজনৈতিক বিশ্লেষক এবং আমি একজন রাজনীতিক। তো এরকম বহু পক্ষ বাংলাদেশে আছে এবং থাকবে, এবং যে যার কথা বলবে এবং যে যার বয়ান মানুষের সামনে তুলে ধরবে। তবে আমার কথা হলো, এই বয়ানের চর্চা যাতে গঠনমূলক হয়, অপবাদমূলক না হয়, ঘৃণামূলক না হয়, সেটি আসলে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক চর্চা, সেখানে আসলে যতটা না রাজনীতি নিয়ে আমরা কথা বলছি, তার থেকে বেশি ঘৃণা, অপবাদ, গুজব এগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি। এগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি মানে নতুন কোনো বাক সৃষ্টি করছে কিনা? রাশেদ খান, সরাসরি আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই, নতুন কোনো বাক আপনারা সৃষ্টি করছেন কিনা? আসলে আমি, অথবা আপনারা সৃষ্টি না করলেও আপনারা সুযোগ করে দিচ্ছেন কিনা? দেখেন, আমিও তো নতুন বাক সৃষ্টি করার অধিকার রাখি না? বিএনপি ক্ষমতায় যাওয়ার অধিকার রাখে, জামাত ইসলাম বলেন, অন্য দল বলেন, তারাও যদি মনে করে যে আমরা ক্ষমতায় যেতে চাই, এই অধিকার তো আছে। প্রত্যেকটা দল ক্ষমতায় যেতে পারে এবং ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা সবার আছে। কিন্তু আমি এটাই বলছি যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা একরকম, আর জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা ভিন্ন রকম। আমরা ১/১১ সময় ষড়যন্ত্র দেখেছি, যেমনিভাবে আসলে আওয়ামী লীগ এক ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে। আবার গণ অভ্যুত্থানের আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা ১৬টা বছর ধরে ষড়যন্ত্র করেছে, যাতে করে যারা আমরা ভিন্ন মতের আছি আমাদেরকে ক্ষমতার বাইরে রাখা যায়, যেটি শাহিদ আলম ভাই বললেন। এখন গণ অভ্যুত্থানের পরে আমাদের যে আসলে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতির আসলে ন্যূনতম পরিবর্তন হয়নি। না হওয়ার কারণে এই একের পর এক ষড়যন্ত্র, গণ অভ্যুত্থানের শক্তিরা এখন একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি নাম মেনশন করতে চাই না, বাট এই যে বিভাজন, এই যে বিভক্তি, এই যে একে অপরকে নিয়ে কটাক্ষ করা, এটা আসলে এক ধরনের ষড়যন্ত্র। দেখেন, গণ অভ্যুত্থানের পরে আমরা প্রত্যেকে পজিটিভ পলিটিক্স আমরা প্রত্যাশা করেছিলাম, বিশেষ করে আমরা যারা তরুণ প্রজন্মের, যারা আমরা আসলে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি, জেল, জুলুম, রিমান্ড, নির্যাতনের শিকার হয়েছি। আমরা চেয়েছিলাম বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসুক। কিন্তু গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে যখন আমরা লক্ষ্য করছি যে আমরা বিভাজিত, তখন মনে হচ্ছে যে ভবিষ্যতে আরেকটি গণ অভ্যুত্থান লাগতে পারে। যখন আপনি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন না, তখন কিন্তু এরকম অসংখ্য গণ অভ্যুত্থান হবে। ৭১-এর যুদ্ধ দেখেছি আমরা, ৯০-এর গণ অভ্যুত্থান একবার দেখেছি, সেনা সমর্থিত ফখরুদ্দিন, মঈনুদ্দিন তার বিরুদ্ধে আন্দোলন। এরপরে আমরা হাসিনার বিরুদ্ধে তো লাগাতার আমরা আন্দোলন করেছি, সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থান। অর্থাৎ এই স্বাধীনতার এত বছরেও জনগণের আকাঙ্ক্ষা আসলে পূরণ হয়নি। না হওয়ার কারণে মানুষ কিন্তু বারবার চেষ্টা করেছে কিভাবে বাংলাদেশের পরিবর্তন ঘটানো যায়। কিন্তু কথা হলো যে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার আসলে বাস্তবায়ন হয়নি। তাহলে কি এইভাবে একের পর এক গণ অভ্যুত্থান হতেই থাকবে? আমরা সেটি প্রত্যাশা করি না। আমি মনে করি ২৪ আমাদের কাছে শেষ। এই ২৪কে সামনে রেখে, এই গণ অভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে এবং একই সাথে অবশ্যই ৭১, আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে পজিটিভ পলিটিক্স করতে হবে। ঘৃণার পলিটিক্স বা নরেন্দ্র মোদীর পলিটিক্স না করে, বিজেপির পলিটিক্স বাংলাদেশে প্রতিষ্ঠা না করে,
বাংলাদেশের জনগণের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যেটি শাহিদ ভাই বলছিলেন, বেগম খালেদা জিয়া হাসপাতালে। এই মুহূর্তে অনেকে প্রশ্ন তুলছে যে বেগম খালেদা জিয়া হাসপাতালে তারেক রহমান কেন দেশে আসছেন না। একজন আইনজীবী তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে আমি যদি তারেক রহমান হতাম তাহলে আমি সাথে সাথে দেশে ফিরে আসতাম। সেই আইনজীবীকে কিন্তু গণঅভ্যুত্থানের সময় কোথাও আপনি দেখেছেন? অথচ যাদের বিরুদ্ধে তিনি পোস্ট করতেছেন, যাদেরকে ইঙ্গিত করতেছেন, তাদের আইনজীবী আমি পেয়েছি। খোকন ভাইদের নিশ্চয়ই দেখেছেন, তিনি বলেছিলেন যে এই ছাত্রদের ধরার আগে আমাকে গ্রেপ্তার করতে হবে। তো আমি সেটাই বলছি যে গণঅভ্যুত্থানের আগে যারা আসলে কথা বলে নাই, প্রতিবাদ করে নাই, আজকে তারা বড় বড় বিপ্লবী হয়েছে। তা আমার কাছে আক্ষেপ লাগে যে আমরা তো আগেও বলেছি, এখনও বলছি, সবসময় বলছি, ভবিষ্যতে ইনশাল্লাহ বলবো। আপনি সাংবাদিক হিসেবে আপনি নিজে আমার অসংখ্য মন্তব্য নিয়েছেন, তাই না? গণঅভ্যুত্থানের সময় মন্তব্য নিয়েছেন। তো এরকম অসংখ্য বক্তব্য বলেন, বিবৃতি বলেন, আমরা কিন্তু দিয়ে আসতেছি। কিন্তু গণঅভ্যুত্থানের পরে এত বড় বড় বিপ্লবী, মানে আমরা এত জোরে চিল্লাইতে পারি না। তারা যত জোরে চিল্লাচ্ছে মনে হচ্ছে যে সংস্কার শুধুমাত্র তারাই চায়। কিন্তু আমরা যে সংস্কারের জন্য 2021 সালে আমরা যখন দল গঠন করলাম, তখন কিন্তু বাংলাদেশে এখন যে আলাপগুলো সামনে আসছে, এই আলাপগুলো কিন্তু বাংলাদেশে আমরা তুলেছি। আমরা বলেছি যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে, সংবিধানে সংস্কার করতে হবে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে অবশ্যই ভারসাম্য থাকতে হবে, আইনের শাসন বা যে আলোচনাগুলো আসছে। তো যাই হোক, এখন যারা সংস্কারের কথা বলছে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, আমরা এটাকে পজিটিভভাবে দেখছি। কিন্তু সংস্কারের নামে আমি একটু শেষ করি। একদিকে আমাদের সকলের প্রিয় আপসীন নেত্রী এবং যিনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং তিনি ওই 1986 নির্বাচনে কিন্তু যাননি। অনেকে গিয়েছিল, জামাত গিয়েছিল, আপনার আওয়ামী লীগ গিয়েছিল, তিনি যাননি। ওই সময় থেকে কিন্তু মানুষ তাকে আপসীন বলে। তিনি যখন হাসপাতালে মুমূর্ষ অবস্থায়, তখন আবার আমরা লক্ষ্য করছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে নানান ধরনের ট্রল করা হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, বিবৃতি দেওয়া হচ্ছে এবং যে কথাগুলো বলা হচ্ছে এগুলো আসলে অত্যন্ত লজ্জাজনক। আজকে আইন উপদেষ্টা নিজেই বলেছেন যে জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে ধরনের সমালোচনা করা হচ্ছে এগুলো বিব্রতকর। দেখেন, আমরাও আসলে বিব্রত হচ্ছি। মনে হচ্ছে যে জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার সন্তান। এখন আপনি বলেন যে মায়ের প্রতি সন্তানের বেশি ভালোবাসা নাকি আসলে অন্যদের বেশি ভালোবাসা? জামাতে ইসলাম বিশেষ করে এমন একটি ভাব দেখাচ্ছে যে বেগম খালেদা জিয়ার প্রতি জামাতের সব থেকে বেশি ভালোবাসা। তো ঠিক আছে, তো আপনারাই তো আসলে বিএনপির রাজনীতিকে এমনভাবে মানুষের সামনে হাজির করতেছেন যে বিএনপি নব্য ফ্যাসিস্ট। আমার নিজ জেলা ঝিনাইদহতে আমি যখন যাই, আমি দেখি যে জামাতের প্রার্থীরা এমনভাবে বক্তব্য দেয় যে 16 বছরে আওয়ামী লীগ যা করে নাই মাত্র 1 বছরে বিএনপি তাই করেছে। এবং ছাত্র শিবিরের নেতাদের বক্তব্য দেখেন, তারা বলছে যে 1 বছরের মধ্যে বিএনপি 210 জনকে খুন করেছে। বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে এবং তাদের আধিপত্য থাকে, সেক্ষেত্রে প্রত্যেক বছরের থেকে বেশি খুন হবে। তার মানে এই যে বিএনপির সাথে আপনি একটা সময় ছিলেন, বিএনপির নেতৃত্বের প্রতি আপনাদের এত ভালোবাসা, আবার অন্যদিকে যখন বেগম খালেদা জিয়া হাসপাতালে, তখন এই ধরনের বক্তব্য, এই ধরনের কটূক্তি, মানে এটাকে আমি কি বলবো, এটাকে সমালোচনা বলা চলে না, এটাকে আসলে ঘৃণা ছড়িয়ে দেওয়া, এগুলো আপনারা করতেছেন। তো তারেক রহমান দেশে কেন আসতেছেন না, কেন আসবে, কবে আসবে, এই বিষয়গুলো নিয়ে তো আপনি ভিন্ন সময় সমালোচনা করতে পারতেন। সেই বিষয়ে যখন আমি শেষ করি, যখন বেগম খালেদা জিয়া হাসপাতালে, সেই সময় তারেক রহমান কেন দেশে আসতেছে না, কি সমস্যা, এইগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এবং আরও বলা হচ্ছে যে যে নেতা মায়ের প্রতি ভালোবাসা নাই, সেই নেতার দেশের প্রতি কিভাবে ভালোবাসা, মানে তিনি আগামীতে কিভাবে প্রধানমন্ত্রী হবেন, এইরকম প্রধানমন্ত্রী তো আমরা চাই না, যেটা জামাতের নেতৃবৃন্দ বলছে। এখন আপনি দেখেন জনাব তারেক রহমানের যে সিকিউরিটি রিস্ক, সেই রিস্কটা কি আপনি আমি বেশি বুঝি নাকি সে বেশি বোঝে? তো মায়ের প্রতি ভালোবাসা কি তার বেশি না আমাদের বেশি? আলোচনা শুনবো আমরা। ছোট্ট একটি বিরতি থেকে ফিরেই আপনার কাছে আসছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আর কাবেল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবেল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে আমরা রাশেদ খান আপনার কাছে আলোচনায় ছিলাম, আপনার কাছে ফিরবো। আমরা শাহেদ আলম আপনার কাছ থেকে একটু শুনতে চাই। রাশেদ খান তার আলোচনার শুরুতেই একটি কথা বলেছেন যে আপনি ফিরে এসেছেন, আপনি থাকুন, মানে ফিরে এসেছেন,
আপনি থাকবেন, তার মানে তার মধ্যে সন্দেহ আছে যে আপনি নাও থাকতে পারেন, না থাকার মতো পরিবেশ হতে পারে। তারেক রহমান দেশে ফিরছেন না, অনেকে প্রশ্ন তুলছেন, রাশেদ খানদের সহকর্মী রাজনৈতিক যারা রয়েছেন। আবার তারেক রহমান বলেছেন যে ওনার ফেরা শুধুমাত্র ওনার একক ইচ্ছার উপরে নির্ভর করে না। রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো সিকিউরিটি প্রবলেম নেই, রাষ্ট্র বরং ওনাকে আনবার জন্য ফ্লাইং পাস দিতেই পারে, যে কোনো একদিনের মধ্যে সম্ভব। আবার নির্বাচন কমিশন বললেন যে তারেক রহমান এখনও ভোটার হননি, আবেদন করলে ভোটার হতে পারেন, নির্বাচনও করতে পারবেন। সবগুলো কথার কেমন যেন একটা যোগ আছে, আমি খুঁজে পাচ্ছি। আপনি কিছু খুঁজে পান কিনা এর মধ্যে? না, প্রথম কথা হচ্ছে রাশেদ ভালোবেসে বলছে যে আমি যেন দেশে থাকি, কারণ এই দেশই তো আমার সব, তাই না? আমি অনেকেই যারা আজকে কথা বলে সোশ্যাল মিডিয়া, নানান জায়গায় ইনফ্লুয়েন্সার, তারা গত 2-3 বছরে বিকাম সামথিং, বাট দিস ইজ মাই রুট। এই গণমাধ্যম এখানে আমি 2003 সাল থেকে গত 20-22 বছর 25 বছর ধরে আমি কাজ করছি। সুতরাং ওরা যারা আমাকে ভালোবাসে, ছোটবেলা থেকে দেখছে, 18 মিনিট বা আন্দোলনে দেখছে, কোটাও আন্দোলনে দেখছে আমি কতটা ভোকাল ছিলাম তাদের পক্ষে, ওই ভালোবাসার জায়গা থেকে বলছে। এবং আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি, এটাও তো সত্য। যদিও মানুষ বাইরে গেলে তার দেশে ফেরার রাস্তাটা কঠিন হয়ে যায় অনেক, আমার বাচ্চাদের পড়াশোনা, স্কুল, এইটা সেটা সব কিছু। কিন্তু আমি মনে করি এটা আমার রুট, যেটা আমি মাফিয়াতন্ত্রের আমলে, শেখ হাসিনার আমলে মামলা টামলা ছিল, আমি আসতে পারিনি, এখন আমি নিয়মিত আসবো, যাবো, এটা আমার স্বপ্ন। সেটা হলো ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন সেটা ব্যক্তিগত না, পলিটিক্যাল অ্যানালিসিসের জায়গা থেকে। সেটি হলো যে ইয়েস, আমিও দেখি যে সবগুলো ডটের কিছু একটা কানেকশন আছে, কিন্তু বিষয়টা এতটা হাইপোথেটিক্যাল। আপনি চাইলে আমাদের আছে না, একটা কথা আছে না, বোনের চেয়ে মনের ভয় বড় আর কি। কিন্তু মন সবসময় ভুল বলে না, এটা সিক্স সেন্স বলে একটা কথা আছে যে, কিন্তু আমি যুক্তিটা খণ্ডন করি অন্যভাবে। ধরুন একেবারে শতসিদ্ধ একটি রাজনৈতিক দলও যদি দায়িত্বে থাকে, তারাও যদি একটা নির্বাচনের ডেট দেয়, ওই নির্বাচন হওয়ার আগ পর্যন্ত ওই আলোচনাটা চলতে থাকে যে নির্বাচন হবে কিনা আদৌ। আর এটা তো একটা বিশেষ পরিস্থিতির সরকার, একটা কিম্ভূত আকারের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা সুনামির পরে 5 আগস্ট যদি আমি রাজনৈতিক সুনামি ধরি, তারপর আমাদের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, অনেক চাওয়া পাওয়া ছিল, সেই জায়গাগুলো কোনো কিছু মিট হয় না। এই জন্যই পাহাড় সম প্রত্যাশার বিপরীতে একটি পলিটিক্যাল গভর্নমেন্ট, পার্লামেন্টারি সিস্টেমে ঢোকার জন্য আমাদের যে আগ্রহ আপামার মানুষের, সেই আগ্রহের জায়গাটা এত বেশি সক্রিয়। চূড়ায় যে ভয়টা স্বাভাবিক, যে না আমরা যেতে পারবো কি না, এই চূড়ায় ভয়টা আসছে কোথা থেকে, প্রশ্নগুলো আসছে কোথা থেকে, আমরা যেতে পারবো কিনা, কারণ আমরা যেতে চাচ্ছি সবাই। কেউ বলছে না যে এই সরকার স্টে করুক, লিঙ্গার করুক, এখান থেকে মুক্তি চায় সবাই। সেই কারণে সংশয়টা অবশ্যই আছে যে আমরা যেতে পারবো কিনা ওই চূড়ায়। চূড়াটা হলো নির্বাচন, না নির্বাচনের পরে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, তখনও আবার হতাশা তৈরি হবে যে না ঠিক আছে নির্বাচন তো হলো, কিন্তু পরিস্থিতি কেন ভালো হচ্ছে না কেন। আমাদেরকে এই খুবই পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এটাই ডেমোক্রেসি এবং এটাই ডেমোক্রেটিক প্র্যাকটিস। না, এখানে আরেকটি কথা আছে, যেমন রাশেদ উদ্ধৃতি দিলেন এবং এটি আমরা গণমাধ্যমে আজকে পেলাম যে শিশির মনির একজন আইনজীবী, তিনি বলেছেন যে এক প্রকার যার মা মৃত্যুর শয্যায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেই সন্তানকে এইভাবে পকিং করা, বলবো এটিকে আমি, এটা এক প্রকার পকিং কিনা, পরিস্থিতি সৃষ্টি করা কিনা, বা এটি শিশির মনিরের বক্তব্যই কিনা? দেখুন, আমি অন্যভাবে রাশেদ খুব স্ট্রংলি বলেছে। জনাব শিশির মনির, উনি যে রাজনীতি করেন, উনি যে খুব ভালো বক্তা, কিংবা উনি যে জামাতের রাজনীতির একজন বড় মুখ, এটা 5 তারিখের আগে তো আমরা জানতাম না কেউ। একেবারে সাদামাটা লয়ার, গুপ্তভাবে ছিলেন আর কি, এখন সামনে এসেছেন। এখন ওনারা বড় ডিসিশন মেকার হয়েছে, এটা দোষের কিছু নাই। নিশ্চয়ই একটা নতুন রাজনৈতিক দল যখন উঠতে চায়, তখন পেরিফেরিয়াল অনেক মানুষকে সামনে নিয়ে আসে, যেমন বিএনপি থেকে যারা কোনোদিন গুরুত্ব পায় নাই, ফুড়িয়া, ফটকা, বদমাস, এদেরকে জামাত ধরে ধরে নমিনেশন দিচ্ছে। যেমন ডক্টর ফাইজুল ঝালকাঠি থেকে দিয়েছে, সারা জীবন বলছে বিএনপি করি, কিন্তু কোনোদিন বিএনপির একটা পদে তার নাম ছিল না, এখন বিএনপি থেকে পদত্যাগ নেতা, জামাত তুলে আনছে। বিএনপি যাকে চাঁদাবাজের অভিযোগে বহিষ্কার করছে, জামাত তাকে নেতা বানাচ্ছে। অলিউল্লাহ নোমান, তার মতো একজন সাংবাদিক, যিনি সারা জীবন খালেদা জিয়া বিএনপির ছায়াতলে থেকে নিজেকে বিএনপি প্রমাণের চেষ্টা করছে, আজকে শুনলাম হুট করে জামাতের নমিনেশন পাইছে। তো আমি এই নামগুলো খালি বলছি না, আমির হামজা সারা জীবন মিথ্যা কথা বলে ওয়াজ করছে,
এখনও মিথ্যা কথা বলে ওয়াজ করে। আল্লাহ বলছেন স্পষ্টভাবে, তোমরা সামান্য মূল্যের বিনিময়ে আমার আয়াতকে বিক্রি করো না। আমির হামজারা কি করেন? আবার যদি প্রতিপক্ষ কোনো কথা বলে সাথে সাথে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে ফতোয়া ছাড়েন। কিন্তু ওনারা যে প্রতিনিয়ত আমার আল্লাহ নবী রসুলকে নিয়ে মিথ্যা কথা, মিথ্যা বয়ান তৈরি করছেন, ওনারা ধর্মীয় আঘাত দিচ্ছেন না। সুতরাং এই রাজনীতি আপনি যেটা বললেন শিশির মনীষ, আমি এতখানি ইতিবাচকভাবে বলবো না, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ আমার সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু এই সময়টাতে ওনার এই পোকিংটা যায় না। এটা পথভ্রষ্ট রাজনীতিকের একটি লক্ষণ, ফুরিয়াদের রাজনীতির লক্ষণ। যেই ফুরিয়া রাজনীতি শিশির মনির করবেন বলে আমরা প্রত্যাশা করি না, কিন্তু উনি করেছেন। দেখলাম যে তাদেরই একজন শিবির কর্মী খমিনী এহসান বলছেন যে শিশির মনির কেন এটা বলেন, তার নিজের মাম্মা তো আমেরিকাতে থাকে, সে তো আর দেখতে যায় না। শিশির মনির তো সেই শিশির মনির আমরা জানি যে শহীদ আবরারের হত্যাকারীদের বাঁচানোর জন্য নিজে আইনজীবী হিসেবে লড়াই করেছেন, এবং সেটা আমি ব্যক্তি শাহেদ আলম ফেসবুকে পোস্ট দেওয়ার পর উনি ওখান থেকে নিজেকে সরিয়ে নেন যে না, আমি আর ফার্দার এই মামলায় আমি লড়বো না। শিশির মনির তো সেই শিশির মনির যে আইজিপি মামুনের ভাই, যিনি জামায়াতের হয়ে নির্বাচন করছেন না কি যেন আমি দেখলাম। এই মামুন, আমাদের যে মামুনের যাকে সাজা কম দেওয়া হয়েছে, মানে আব্দুল্লাহ মামুন, জাস্ট গিভ অ্যান্ড টেক, যে আমি আপনাকে কিছুর মধ্যে দিয়ে সাজা কম দিব, কিন্তু ওখানে যেন হচ্ছে যে আপনার যে ভাই আওয়ামী লীগের নমিনেশন করেছিল আওয়ামী লীগের হয়ে, ওই আসলে আমি দাঁড়াচ্ছি, আপনি আপনার পরিবারকে আওয়ামী লীগের ভোটগুলোকে আমার দিকে কনভার্ট করবেন। আচ্ছা আচ্ছা, ইটস এ কমপ্লিট অনৈতিক আনএথিক্যাল রাজনীতি, যেটা করেছে আনহেলদি পলিটিক্স। জি শাহেদ ভাই, আপনার কাছে ফিরবো আবার একটু। রাশেদ খান, আপনার কাছে একটু শুনতে চাই। আপনি অনেকগুলো অভিযোগ করলেন। হ্যাঁ, বাংলাদেশ যদি ফেল করে, আসলেই শাহেদ ভাই কিন্তু দারুণ সম্ভাবনার কথা বললেন। আমাদের সামনে কিন্তু সম্ভাবনা আছে দেখেই কিন্তু সন্দেহ কাজ করে। কিন্তু এই সন্দেহ তৈরির জন্য রাজনীতিকদের দায় বেশি, সবচেয়ে বেশি দায়। কারণ এই মুহূর্তে যে সরকারটি, সেটি রাজনৈতিক সরকার না, সেই সরকারটিকে আপনারা বসিয়েছেন। সুতরাং বাংলাদেশ যদি ভুল বাঁকে পড়ে, নতুন বাঁক সৃষ্টিতে কোনো দোষের কিছু নেই, ভুল বাঁকে যদি পড়ে যায়, খেসারত তো জনগণকে দিতে হবে। দায় কি আপনারা নেবেন? দেখেন, বাংলাদেশ ভুল বাঁকে যদি পড়ে যায়, তাহলে উত্তরণের জন্য কাজ করবে জনগণ, যেটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ আবার কতবার মরবে? আপনি কি করবেন? আপনি বারবার চেষ্টা করতেছেন, পারতেছেন না, তাহলে আবার চেষ্টা করবেন। এই যে আবার চেষ্টা করা, এটা প্রত্যেকবার গণ অভ্যুত্থান। তো এই গণ অভ্যুত্থানের পরে যদি আমরা আসলে সঠিক বাঁকে আমরা না থাকতে পারি, তাহলে আবার গণ অভ্যুত্থান হবে। কিছু করার নাই তো। এখন আমরা রাজনীতিবিদরা হয়তো গণ অভ্যুত্থান চাই না, কথার কথা। এই জনগণকে তো আমি থামাইতে পারবো না। ভুলটা এখন কারা করছে? এই ভুলটা অবশ্যই আমি করছি, আপনি করছেন, আমরা করছি, আমরা সবাই করছি। না, আমরা সবাই জনগণ ভুল করে। রাশিদের সাথে দ্বিমত পোষণ করি না, এখন না, মনে করেন হয় ভবিষ্যতে 20 বছর 30 বছরে একবার। এটা আমাদের রাজনৈতিক পথপ্রক্রিয়া যদি দেখি, আমি আজকেই দুজনের সাথে কথা বলছিলাম, দুজন তরুণের সাথে। বলছে যে আমি রাজনীতি করেছি 5 তারিখের আগ পর্যন্ত, আমার সর্বশক্তি নিয়োগ করে আমি রাস্তায় নেমেছি, আমি কথা বলেছি, স্ট্যাটাস লিখেছি। 5 তারিখের পরে আমি মনে করেছি আমার দায়িত্ব শেষ, আমি আমার নিজের কাজে কনসেন্ট্রেট করেছি। এই কনসেন্ট্রেট করা মানুষগুলো আমি শেষ করিনি। আমার মনে হয়েছে 5 তারিখ আমি ফার্স্ট ফেজ শেষ করেছি, আমি এখন সেকেন্ড ফেজের লড়াইতে আছি। আমি কি সেই লড়াই? সেটা হলো এই রাষ্ট্র যেন সাবার হয়, এই রাষ্ট্র যেন মধ্যপন্থায় থাকে, এই রাষ্ট্র যেন সেকুলার হয়, এখানে যেন ইসলামের নামে ফ্যাসিবাদ তৈরি না হয়, এখানে যেন ধর্মীয় সংখ্যালঘু নিরাপত্তা তৈরি হয়, এখানে যেন 71 সুরক্ষিত থাকে। আপনারা দেখছেন 5 তারিখের পরে কিভাবে 24 দেশ 71 ঢেকে ফেলার রাজনীতি হয়েছে। সেখানে আমরা দাঁড়িয়ে গিয়েছি, সেখানে রাশেদ খানরাও প্রতিবাদ করেছে, দাঁড়িয়ে গিয়েছি। তার মানে কি আমাদের সেকেন্ড ফেজের কাজটা আমি এখন করছি, এখন হচ্ছে রক্ষার লড়াই। হ্যাঁ, সেই জন্য বলছি যে আবার যে গণঅভ্যুত্থান হবে, নো, মানে কথায় কথায় তো না, গণঅভ্যুত্থান এত সহজ জিনিস না যে আপামার সব মানুষ রাস্তায় নেমে আসবে। হ্যাঁ, ওটা দেরি হবে। তার আগ পর্যন্ত আমাদের ওটা যে আসবে না গণঅভ্যুত্থান, এটা মাথায় ধরে নিয়েই যারা রাজনীতি করছে তাদের রাজনীতি করতে হবে, দায়টাও তাদের নিতে হবে, তাদের নিতে হবে। কিন্তু আমরা দেখছি যে রাশেদ হয়তো এইটা তার যুক্তি থেকে বলছে, কিন্তু এই কথাটা বিশেষত যারা আরেকটি ফ্যাসিবাদ কায়েম করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, মনে করছে যে এবারই তাদের সময়, এর বাইরে আর হবে না, তারা বারবার আমাদের গণঅভ্যুত্থানের ভয় দেখাচ্ছে। গণঅভ্যুত্থান হবে, না হলে গণঅভ্যুত্থান হবে, এটি ভিন্ন কোনো ন্যারেটিভ সামনে আনবার চেষ্টা করছে। না, আমি নেড়া বারবার বেলতলায় যায় না, এক্সকিউজ মি। গণঅভ্যুত্থান এত সহজ জিনিস না, গণঅভ্যুত্থান ইজ এ টাফ ইস্যু। সারা বাংলাদেশ সমস্ত নার্ভ এক জায়গায় হইতে হবে, তারপর গণঅভ্যুত্থান হবে। রাশেদ খান, আমি সেটাই বলছিলাম। যে তরুণের কথা ভাই বলল, মনে করেন যে ওই তরুণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হলো না,
তাহলে ওই তরুণ ঠিক আছে, ওই তরুণ এবং আরও যারা নেমেছিল তাদের মধ্যে যতদিন যাবে, মনে করেন 5 বছর, 10 বছর, 15 বছর, একটা পুঞ্জীবিত ক্ষোভ তৈরি হয়। হ্যাঁ 20 বছর পরে হতে পারে, 16 বছরে আমাদের মধ্যে তৈরি হয়েছে, 20 বছরে হতে পারে, বাট 2-5 বছর 10 বছরে হবে না। যদি আগামীতে যেই ক্ষমতা আসুক না কেন, আমরা তো এখনই বলতে পারতেছি না কে ক্ষমতায় আসবে, আমরা অনুমান করতে পারি। তো সেই জায়গায় এই 16 বছর বা 20 বছরের মধ্যে যারা বা যেই ক্ষমতায় আসলো না কেন, যদি বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় বা মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়, তাহলে গণঅভ্যুত্থান হবে না। রাশিদ খান, আপনি বা আমি এই যে আপনি বলছেন যে কারা ক্ষমতায় আসবে অনুমান করতে পারেন, এই অনুমানই মূলত বিপদের কারণ। দেখেন আমি বলতেছি, স্বাভাবিকভাবে বাংলাদেশে দুইটা বড় দল ছিল, বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেহেতু আসলে ফ্যাসিবাদী এবং তারা 16 বছর ধরে গুম খুন অন্যায় করেছে, এবং বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে বিএনপির দেশ চালানোর অভিজ্ঞতা আছে, তাই না? তো সেক্ষেত্রে এখন যদি যে দলগুলো আছে আপনি যদি বিবেচনা করেন, তাহলে এই বিবেচনায় বিএনপি 1 নম্বরে। এইটা একজন রিক্সা চালককে জিজ্ঞেস করলেও একই কথা বলবে না। সেই যে অনুমান, এই অনুমানই বাংলাদেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে কিনা? না, বিপদের দিকে কেন নিবে? শাহেদ ভাই ডিপ স্টেটের কথা বলছেন, ডিপ স্টেট এই অনুমানে কনসার্ন কিনা, সেই প্রশ্নের উত্তর শুনবো ছোট্ট একটি বিরতি নিয়ে। রাশেদ, আমরা আপনার কাছ থেকেই শুনবো। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ, নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবল প্রশ্নগুলো সহজ। ছিলাম রাশেদ খান আপনার সঙ্গে আলোচনায়। আপনি বলছিলেন যে একটা অনুমান, নিশ্চয়তা যে এই পার্টিটা ক্ষমতায় চলে আসবে, এরকম অনুমান থেকে শাহেদ ভাই কিছু ইঙ্গিত দিয়েছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের বিরাজনীতিকরণের ষড়যন্ত্রও চলছে, যেটিকে ডিপ স্টেট বলে আমরা অনেকে চিহ্নিত করবার চেষ্টা করি। তাদের যে কুশীলব, তারাও বেশ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান মাধ্যমের তৎপর। এমন বাস্তবতায় যে বাংলাদেশের রাজনীতি এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা, তারেক রহমানের দেশে ফিরতে না পারা, সব মিলিয়ে কিন্তু খুব একটা বাজে সময় যাচ্ছে। শাহেদ ভাই একটু খোলামেলা বোঝানোর চেষ্টা করেছেন। তো আপনারা সেটি কনসার্ন কিনা, এবং এই অনুযায়ী যদি রাজনীতিটা করা না যায়, সেক্ষেত্রে বাংলাদেশে যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু অসম্ভবের রূপ নিতে পারে। সেই বিষয়টা নিয়ে আপনারা কতটুকু কাজ করছেন? দেখেন, যেটি সত্য সেটি আমাকে বলতে হবে। একটি দেশ যদি আপনি গণতান্ত্রিকভাবে চালাতে চান, তাহলে একটি দল লাগবে, বা আরও দল থাকতে পারে, কিন্তু ক্ষমতায় গিয়ে একটি দল একটি দেশ চালাবে, তাই না? তো বাংলাদেশকে তো চালাইতে হবে। তো চালানোর অভিজ্ঞতা কার আছে বা কে চালাইতে পারে, এটা কিন্তু আমরা কিন্তু সবাই বুঝতে পারি, অনুমান করতে পারি। এখন সেই বিবেচনায় এখনও পর্যন্ত বিএনপি এগিয়ে আছে, এটা তো বাস্তব। এখন আমি যদি এসে বলি যে না, জামাত এগিয়ে আছে, এটা তো আসলে মিথ্যাচার হবে। তো হ্যাঁ, জামাতের অবস্থান আগের থেকে ভালো হয়েছে। জামাত স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত জামাত, আমি মনে করি গণঅভ্যুত্থানের পরে সব থেকে একটা সুবিধাজনক জায়গায় কিন্তু জামাত রয়েছে। সবগুলো রাজনৈতিক দলের পতন এবং আওয়ামী রাজনীতির শূন্যতার কারণে জামাত এই জায়গাটা পেয়েছে, এবং আমাদের তরুণদের যে সংগঠনগুলো আছে, আমরা নানান বাস্তবতার কারণে কিন্তু এই জায়গাগুলো আমরা দখল করতে পারি নাই, এটা বাস্তব। আপনি যতই আসলে গণমাধ্যমে এনসিপিকে বড় দল হিসেবে দেখান না কেন, জেলা পর্যায়ে তারা কিন্তু সাংগঠনিক কার্যক্রম বিস্তার করতে পারে নাই। আর আমরা তো এই সরকারের দ্বারা সবসময় কোণঠাসা, আমাদেরকে নানান কারণে কিন্তু হয়রানি করা হয়েছে, থামিয়ে রাখা হয়েছে, পিছনে রাখা হয়েছে। যদিও বাংলাদেশে, যেটা শাহেদ ভাই বলছিলেন, যে বাংলাদেশে যে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বা তরুণদেরকে উদ্বুদ্ধ করা, আই হেট পলিটিক্সকে আই হ্যাভ লাভ পলিটিক্সে পরিণত করা, এই কাজগুলো কিন্তু আমরাই শুরু করেছি 2018 সালের কোটা সংস্কারের মধ্য দিয়ে। তো যাই হোক, আমি আরেকটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। দেখেন, আপনি ডিপ স্টেটের কথা বলছেন। এখন ডিপ স্টেট কি বোঝে না যে বাংলাদেশকে যদি আমরা গণতান্ত্রিক উপায়ে চালাতে চাই, তাহলে দল হিসেবে আসলে কাদেরকে সামনে রাখা দরকার, তাই না? তো সেক্ষেত্রে আমি মনে করি না যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ এতটা সচেতন, বা এই বিপ্লবের পরে মানুষের রক্ত এতটা গরম যে কোনো একটি দলকে চাইলেই ক্ষমতায় আনা যাবে। অর্থাৎ আগামী নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে, আদায় করতে হবে, এর কোনো বিকল্প নাই। আর জনাব তারেক রহমানের নিরাপত্তা নিয়ে যেটি বলছিলেন, আমি বিশ্বাস করি, এবং বিএনপির সাথে আমাদের যতটুকু আলাপ হয়েছে, জনাব তারেক রহমান দেশে আসবে এবং তাকে দেশে আসতেই হবে। যত নিরাপত্তা ঝুঁকি থাকুক না কেন, নির্বাচনের আগে অবশ্যই জনাব তারেক রহমান তিনি তো কখনোই বলেননি যে তিনি আসবেন না। আমি শেষ করি, প্লিজ লেট মি ফিনিশ।
এখন তারেক রহমান দেশে আসলে বিএনপির রাজনীতি বা নির্বাচন এটা অন্যরকম হবে। আর যদি নানান কারণে কোনো জটিলতা, নিরাপত্তা ঝুঁকি, যে কোনো কারণে তিনি না আসেন, সেটা আসলে আমাদের সবার জন্য, দেশের জন্য, আমি শুধু দলের জন্য বলবো না, বিএনপির জন্য না, দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। আমি এটা মনে করি। শেষ করি প্লিজ। আপনার কাছে আবারও শুনবো। আমরা একটু 30 সেকেন্ডে শেষ করি। আমি বিশ্বাস রাখছি যে তারেক রহমান দেশে আসবে। মূলত তারেক রহমান দেশে আসতেছে না, তিনি ভয় পাচ্ছেন, এই গুজবগুলো একটি পার্টি, একটি দল ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে যে দেশের প্রতি তারেক রহমানের ভালোবাসা নাই। কিন্তু আমাদের যতটুকু আলোচনা বা জানি বা তথ্য রয়েছে, বা শাহেদ ভাইও জানেন, তারেক রহমান অবশ্যই তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন, আমি এতটুকু জানি। এবং আমরা বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছি তারেক রহমান দেশে এসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংস্কারের রাজনীতি, পরিবর্তনের রাজনীতি, কৃষিভিত্তিক রাজনীতি, গরিব মানুষের রাজনীতি তিনি বাংলাদেশে দাঁড় করিয়েছিলেন, তারেক রহমান দেশে এসে ওই রাজনীতি আবার শুরু করবেন। এবং আমি আগেই বলেছি যে 1 থেকে 6 বিএনপির যে রাজনীতির ইতিহাস, যেটা জামাত ইসলাম সবসময় বলে থাকে যে ওই সময় দুর্নীতিতে বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু জামাত নিজেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। কিভাবে? কারণ সরকার, এই লাইনটা শেষ করি, জামাত নিজেও কিন্তু ওই সরকারে ছিল। তবে মাথায় রাখতে হবে যে 96 থেকে 2001 পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ওই যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যে অন্যায়টা করেছে, ওইটা আবার 2001 থেকে 6 পর্যন্ত এসেছে। আমার মূল কথা হলো যে এখনকার বিএনপি তো সংস্কারের কথা বলছে, এবং যখন জামাত ইসলাম সংস্কারের কোনো আলাপই তোলে নাই, তখন কিন্তু বিএনপি সহ আমরা 31 দফা তৈরি করেছি। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে এই চোখের সামনে গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, আগামীতে বিএনপি বা যে দলই ক্ষমতা আসুক না কেন অবশ্যই পরিবর্তনের রাজনীতি করতে বাধ্য হবে। এবং আমার কাছে যেটি মনে হয়, তারেক রহমানের সাথে আমাদেরও যতটুকু কথা হয়েছে, আলাপ আলোচনা, তিনি অবশ্যই সংস্কারের পক্ষে থাকবেন, ইতিবাচক পরিবর্তনের পক্ষে থাকবেন। শাহেদ ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে তারেক রহমান দেশে আসবেন না নির্বাচনের আগে, যদি আসেন, রাশেদ খান বলেছেন যে নির্বাচনের পরেও আসতে পারেন, তার কথা যেটা বলছে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তো এক ধরনের রেটরিক তৈরি করা হচ্ছে বা এক ধরনের প্যানিক সৃষ্টি করা হচ্ছে। আসলে কি প্যানিক? তারেক রহমান কি পূর্ণ নিরাপদ? তিনি তো সেটি তার যে দুইটি শব্দ, এই শব্দ দুইটি কিন্তু অনেক কিছু ব্যক্ত করেছে, যেখানে ডিপ স্টেটের একটা সম্পর্ক। ধন্যবাদ। আমি মনে করি, দেখেন, আমি আগের দিন সবাই টেলিভিশনে একটা ব্যাখ্যা দিয়েছি, যেটা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। আমি বলেছি যে আমার চেয়ে কেউ খুব বেশি খুশি হতো না যদি উনি দেশে আসতেন। আমি চাই, স্বপ্ন দেখি উনি জিয়াউর রহমানের মতো, আমার বাবা খাল কেটেছেন জিয়াউর রহমানের সাথে, সেটা তার জীবনের সবচেয়ে বড় স্মৃতি ছিল, এটা আমরা জেনেছি। তারেক রহমান খাল কাটবেন জিয়াউর রহমানের মতো। জিয়াউর রহমান খুব ভালো বক্তৃতা দিতে পারতেন না, তিনি খুব জোর গলায় কথা বলতে পারতেন না। উনি যেটা পারতেন, মানুষের হৃদয় জয় করতে পারতেন। মাইলের পর মাইল হাঁটতেন, কর্মর্দন করতেন, মাটিতে বসে যেতেন, মানুষের হৃদয় জয় করতেন। তারেক রহমানকেও আমি দেখছি যে ওই যে ভালো বৃক্ষের ভালো ফল যেটা আর কি, উনি খুব জোর গলায় কথা বলতে পারেন না, কিন্তু উনি মানুষের হৃদয় জয় করার রাজনীতি করার চেষ্টা করছেন। প্রতিহিংসা না, হানাহানি না, বেটার পলিটিক্স, বেটার পলিসি, বেটার দেওয়া, কোনো রাজনৈতিক ব্লান্ডার উনি করছেন না। সেই জায়গায় তার যে মাঠের অনুপস্থিতি, এটা আমাকে দারুণভাবে পীড়া দিচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমার যদি সুযোগ থাকতো, কিংবা আমার যদি ইনফ্লুয়েন্স থাকতো, আমার যদি যোগাযোগ থাকতো তার সাথে, আমি বলতাম আপনি কালকেই আসেন দেশে। যেহেতু নেই, ইনফ্লুয়েন্স নেই, সুতরাং তার যে অনুপস্থিতি, এটা বাংলাদেশের আপামর মানুষের মতো আমিও টের পাচ্ছি। আমারও মনে হচ্ছে যে এই দেশকে যদি আমরা রাইট ট্র্যাকে রাখতে চাই, তাকে এখানে আসা উচিত। আমি কেন বলবো, মানুষ কেন বলবে আপনি কবে আসবেন? এই দেশে সবার আগে তারই ছুটে আসার দরকার ছিল এবং বলার দরকার ছিল, আমি তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে, আমি এসে দাঁড়ালাম, দেখি তোমাদের কার বুকের পাটা কতখানি। সেটা আমার এক জায়গা। কিন্তু আমি সময়টা ওটাও ব্যাখ্যা করেছি যে বুঝতে হবে যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। তার পাঁজর শরীর এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে যে এই ব্যথা তিনি এখনই নিয়ে বেড়াচ্ছেন। আজকে বেগম দিয়া যদি নাই হয়ে যান, আমাদের আল্লাহ না করুক, এবং যেই শহরে গড়ে বির্জন করে মারা যাচ্ছে, এবং মববাজরা সক্রিয়, যেখানে সমস্ত অনাচারকে মব হিসেবে ট্রিট দেওয়া হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। আমি যে বললাম গত 1 বছরে 200 জন মানুষ খুন হয়েছে, একটা খুনের বিচার হয়েছে কিনা? সেই শহরে তারেক রহমানকে মববাজ যারা করছে, তারা যে তার কোনো ক্ষতি করবে না, এবং যে ডিপ স্টেটের কথা আপনিও বলছেন, তারা যে হাত মিলাবে না, হু ইজ দ্য গ্যারান্টার? জি, সুতরাং আমি বলেছি লেট তারেক রহমান ডিসাইড ওয়েন হি উইল কাম টু বাংলাদেশ। বাট আমি ব্যক্তিগতভাবে চাই
টুমরো মর্নিং হি ল্যান্ড বাংলাদেশ এন্ড সে আমি জিয়াউর রহমানের ছেলে। অনেকেরই প্রত্যাশা কতখানি সাহস দেখে আমাকে আঘাত এই করে। আলোচনা আরো বিস্তারিত শুনবো আর একটি ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। শাহেদ ভাই, বিরতির আগে বলছিলেন যে মব সৃষ্টি করতে চায় যারা, বা ডিপ স্টেট বলে যে একটা আলোচনা আছে, মিথও হতে পারে, সত্যতা জানি না, তারা হাত মিলিয়ে একটা ক্যাওটিক সিচুয়েশন করতে পারে, এই ধরনের সিকিউরিটি থ্রেট তারেক রহমান ফিল করছেন কিনা আপনিও অনুমান করছেন, সেই জায়গায় ছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম বিরতির আগে, যে না মানে আমার চেয়ে কেউ খুশি হতো না, কিন্তু সিচুয়েশনটা এরকম যে এরকম একটা রাজনীতি। দেখুন তো, আমি যেটা বলার চেষ্টা করেছি যে এই পরিস্থিতিতে যদি কোনোভাবে তারেক রহমানকে বাইরে রাখা যায়, কিংবা তার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কিংবা তিনি আমাদের মাঝে নাই হয়ে যান, এটা লুজার কে হবে? তারেক রহমান নিজে? বিএনপি দলগত লুজার হবে না বাংলাদেশ লুজার হবে? বাংলাদেশ। তো আমাদের মতো মানুষ যারা আমরা চাই এই দেশে মধ্যপন্থার রাজনীতি থাকুক, আমরা চাই সকলের সমান অধিকার থাকুক, রাশেদরা আবার মাইন্ড না করুক, কিন্তু আমরা চেয়েছিলাম যে ওরা তৈরি হয়ে যাক ইন বিটুইন। আমি তো এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমি জেনে শুনে জামায়াত ইসলামের মতো একটা চরম প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতে তুলে দিতে পারি না। জনগণ চাইলে যেতে পারে। জনগণ চাওয়াটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা। আই ডু ডিসএগ্রি উইথ দ্যাট। আপনি সবগুলো স্ট্রিম বন্ধ করে একজনকে সামনে রাখলেন, দুজনকে যে বেছে নাও এর মধ্যে, তারপর জনগণের দোহাই দিয়ে আপনি বললেন জনগণ তো বেছেই নিয়েছে। নো, দ্যাটস নট গণতন্ত্র। এরকম কি কোনো গেম চলছে কিনা? অফকোর্স এই গেম আছে। তো এই গেমের পার্ট না হলে কেন আজকে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দলের মধ্যে সিলেক্টিভ রাজনৈতিক দল নির্বাচন করছে, সিলেক্টিভ রাজনৈতিক দল নির্বাচন করতে পারছে না? তাই না? আপনাকে পরিস্থিতি এমন জায়গায় তৈরি করা যে ওকে এই স্ট্রিম বন্ধ করলাম, এই স্ট্রিম বন্ধ করলাম, এই স্ট্রিম বন্ধ করলাম, এইটা বন্ধ করলাম, এইটা আছে, এর মধ্যে থেকে যেটা আছে এক্সিস্টিং সবচেয়ে এলিজিবল গ্রহণযোগ্য তাকে আমি ডিমিন করলাম, ভিলিফাই করলাম, এবং সবচেয়ে নষ্ট চরিত্রের বললাম, সুতরাং ক্লাসে 2 জন ছাত্র আছে, এর মধ্যে একজন বেছে নাও, কোনটা নিবা। দ্যাটস অল ডিজাইনড। জি। সো আপনি ডিপ স্টেট বলেন আর কোন স্টেট বলেন আমি জানি না, এগুলো ক্রীড়ানকের রাজনীতি। আমরা তো এটা চাই না। দিস ইজ নট ডেমোক্রেসি। আপনি এটা বলতে পারেন না যে পাবলিকের রায় এটা। নো, দিস ইজ নট পাবলিকের রায়। অভ্যুত্থান সেজন্য হয়নি। নো। তো ওইটা এইগুলো আমি বলি বলে শাহেদ আলম খারাপ। জি। যে শাহেদ আলম নিশ্চয়ই আপনি কারোর কাছে সমালোচিত, আবার কারোর কাছে সম্মানিত। আমি বলি ডেমোক্রেসি হলো জি কৌশলের রাজনীতি। জি। আপনি কৌশল করবেন, স্ট্র্যাটেজি করবেন, আবারও ফিরবো। যারা ভালো কৌশল করবে তারা জয়ী হবে, আপনার যদি কৌশল না থাকে আপনি পরাজিত হবেন। আমরা একটু রাশেদ খানের কাছ থেকে শুনতে চাই। রাশেদ খান, কৌশল যদি ভালো না হয় হেরে যাবেন, বাংলাদেশও হারিয়ে যেতে পারে। না, পলিটিক্স মানে কৌশল। পলিটিক্সে আসলে চিরস্থায়ী বন্ধু শত্রু বলে কিছু নাই। যদিও অনেকে বলে যে আসলে এটা সুবিধাবাদী কথাবার্তা, তারপরেও আসলে ওইটা আসলে কৌশল, যে দল আরেকটা দলের সাথে জোট করা, একসাথে নির্বাচন করা বা সম্পর্ক রাখা, এটা আসলে সময় এবং প্রেক্ষাপটের উপরে ডিপেন্ড না, করে। শাহেদ ভাই একটি কথা বললেন যে সবগুলো উইন্ডো বন্ধ করে দিয়ে নির্দিষ্ট 2টা উইন্ডো খোলা রেখে না, সেটা বিকল্প খোঁজার পথ সংকুচিত করে শাহেদ ভাই একজন সেরকম সাংবাদিক। কিছু হয়েছে কিনা ছোট্ট করে বলবেন, আমরা শেষ করব। শাহেদ ভাই একজন সাংবাদিক, তার বিশ্লেষণ আর আমার বিশ্লেষণ একরকম হবে না। ওই যে বললো না কৌশল, কোন কৌশলে আমি আসলে সুবিধা পাবো, কোন কৌশলে জিততে পারবো, তারা তো তাদের সুবিধাটা দেখবে। সেটা তো আমাকে ভাবতে হবে। মানে কৌশল কখনো কখনো অপকৌশলও তো হতে পারে, পলিটিক্সে তো এটা হয় না। আমার কথা হলো যে আসলে অপকৌশল যাতে এরকম না হয় যেটির কারণে আপনিও ক্ষতিগ্রস্ত হন, দেশও ক্ষতিগ্রস্ত হয়। এক্স্যাক্টলি। পলিটিক্সে আপনি কৌশল নেন, সেইটা ইতিবাচকভাবে। আমি সর্বশেষ বলি, দেখেন এই মুহূর্তে সবথেকে বড় ক্রাইসিস হলো যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে কিনা। সন্দেহ আছে, সংশয় আছে। বিএনপিও কনফার্ম বলতে পারবে না যে নির্বাচন হবে, এমনকি সরকার নিজেও বলতে পারবে না, যদিও সরকার বলছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে, আমাদেরকে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারি মাসে নিজেদের জন্য নির্বাচনটা আদায় করে নিতে হবে এবং সরকারকে যথেষ্ট আন্তরিক হতে হবে। সরকার আন্তরিকতা দেখাচ্ছে, কিন্তু ওই যে ডিপ স্টেট, যেটা আসলে কোন স্টেট আমি জানি না, বাইরে এটাকে ভেঙে দেব আমরা নিশ্চয়ই। না, আমি 10 সেকেন্ডে, সেই স্টেটকে আসলে সেই অদৃশ্য স্টেট নাকি দেশের বাইরের স্টেট, তো যেটাই হোক না কেন, আমরা যদি এক থাকি, প্রত্যেকটা দল যদি আমরা মনে করি আগামীতে দেশের জন্য নির্বাচন দরকার, এই দেশে নির্বাচন হবেই, হতে হবেই, এর বিকল্প কিছু নয়, সংস্কারের জন্য নির্বাচন প্রয়োজন। ধন্যবাদ। এবং সংস্কারের 1 নম্বর উপাদান হলো নির্বাচন। ধন্যবাদ শাহেদ আলম, আপনাকেও, আপনাদের দুজনকে। দর্শক, আজকের মতো শেষ করছি আর কাবল প্রশ্নগুলো সহজ।
অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। কাল রাত ঠিক 9টায় ফিরছি নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।